আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় এক পাইলট নিহত, যান্ত্রিক ত্রুটিতে আগুন ধরে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, হত্যার ২৫ বছর পর রায়। বাংলাদেশ থেকে এবছরের হজ ফ্লাইট শুরু, প্রথম দিন সরকারি ব্যবস্থাপনার ৪১৫ হজযাত্রী গেলেন জেদ্দায়। গাজায় যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে ছাত্র জনতার বিক্ষোভ, অবিলম্বে ইসরায়েলে মার্কিন সহায়তা বন্ধের দাবি। এবং রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে ছিল প্রকৃতি, নানা কথামালায় কবিগুরু বলেছেন পরিবেশের কথা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ নিহত হয়েছেন। প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে, এতে আরেক পাইলট প্রাণে বেঁচে যান। চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নৌবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটিতে আকাশেই আগুন ধরে যায়। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ থেকে এবছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনার ৪১৫ জন হজযাত্রী জেদ্দা গেছেন। সকাল 7:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট যাত্রা করে। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে শুরু হয় বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। পরে বিমানবন্দরে মোনাজাতে সাফল্য কামনা করা হয়। প্রথম ফ্লাইট থেকেই সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর বাংলাদেশ অংশের হজযাত্রীদের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন গ্রহণ করেন। ফ্লাইটে উঠে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী এবং অন্যরা। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি এয়ারক্রাফটের ভিতরে অন্যরকম পরিবেশ তৈরি করে। প্রথম ফ্লাইটে যেতে পেরে খুশি সবাই। শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ যেন আমাকে পবিত্র হজের সকল কার্যক্রমগুলো সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমি হজে যাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহর আজকে যাইতে পারতেছি, খুব ভালো। হজযাত্রী নিয়ে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট ভোরে ঢাকা থেকে জেদ্দায় গেছে। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ৮৫,২৫৭ জনের হজে যাওয়ার কথা রয়েছে। 10 জুন পর্যন্ত চলবে হজের ফ্লাইট। ফিরতি ফ্লাইট শুরু হবে 20 জুন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ রিজার্ভের উপর চাপ কমাবে এবং এর ফলে আমদানিতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন বেসরকারি বিনিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স
অ্যামচেম ও মার্কিন দূতাবাসের আয়োজনে ইউএস ট্রেড শো উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুদ হার বাড়ানোয় ব্যবসায়ীরা চাপে পড়লেও মূল্যস্ফীতি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে অ্যামচেম ও ঢাকায় মার্কিন দূতাবাসের আয়োজনে 3 দিনের ইউএস ট্রেড শো। এর উদ্বোধন পর্বে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, গত 1 দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এদেশে মার্কিন বিনিয়োগের জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন। মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবচেয়ে আকর্ষণীয় স্থান বলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ট্রেড শো উদ্বোধন করেন বেসরকারি বিনিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। সাবেক ব্যবসায়ী নেতা বৈদেশিক মুদ্রার হার ও সুদ হার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ নিয়ে কথা বলেন। এটাতে কিন্তু আমাদের আমদানির উপরে ইম্প্যাক্ট হবে না, বিকজ আমদানি যেটা হচ্ছিল সেটা অলরেডি কিন্তু হাই ডলার রেটেই হচ্ছিল। এটাতে আমাদের রপ্তানির উপরে কিন্তু সাংঘাতিক একটা ইম্প্যাক্ট হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে, তার সাথে সাথে আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। ইন্টারেস্ট রেট যেটা বলেছেন, আপনারা জানেন আমি অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে, এবং এখন যে ইন্টারেস্ট রেটটা, এটা আপনি ঠিকই বলেছেন, এটা আমাদের ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে। কিন্তু এটা করা হয়েছে যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে। দেশ থেকে অর্থ পাচারের উপযুক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। একটা জিনিস আমি যেটা বলছি, যে মুদ্রা পাচারের যে কথাটা বলা হচ্ছে, আমাদের কাছে কিন্তু এখনো কোনো হার্ড এভিডেন্স নাই। আপনারা জানেন যেটা আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক এই ফিগার একটা দিয়েছে, কিন্তু আমরা যখন ওদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমাদের বেসিসটা কি, তারা তো শুধু একটা ফিগার বলে নাই, তারা ফিগার আপনার 4-5 ডেসিমেলের মধ্যে গিয়ে বলে দিয়েছে। তো আমাদের কথাটা হলো যে তুমি যদি এত অ্যাকুরেট ফিগার দিচ্ছ, তোমাদের এভিডেন্সটা কি, তোমাদের মানে এই যে ডেটা তুমি বলছো, সেই ডেটার কিন্তু ভিত্তিটা কি, সেটা আমরা কিন্তু পাই নাই। বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এমন 44টি আমেরিকান কোম্পানি মেলায় অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যে ভোট পড়েছে তা বাংলাদেশের স্থানীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম বলেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। চ্যানেল আইকে তিনি বলেছেন, ভোট নিয়ে রাজনৈতিক কৌশলে আওয়ামী লীগ ব্যর্থ হলেও ভোট বর্জনের রাজনৈতিক কৌশলে বিএনপি সফল হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু করতে ইসির শক্ত অবস্থানের প্রশংসা করেছেন তিনি। সোমা ইসলামের রিপোর্ট। 4 ধাপের উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট হয়েছে বুধবার। এতে ভোট পড়েছে প্রায় 35%। 44টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া বিশেষ কেউ অংশ নেয়নি। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, উপজেলা ভোটও 7 জানুয়ারির একতরফা জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি। জাতীয় সংসদ নির্বাচনের যে ধারা, সেই ধারাবাহিকতাই এখানে দেখা যাচ্ছে। বেসিক্যালি ভোটটা হয়েছে নিজেদের মধ্যেই, সরকারি দলের নিজেদের মধ্যেই নির্বাচনটি হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যে সমস্ত ইনস্ট্রাকশন সরকারি দলের একেবারে কঠোরভাবে দেওয়া হয়েছিল, সেই সব ইনস্ট্রাকশন দলীয় লোক মানেনি। এখানে সেন্টার থেকে বললো আর সবাই কথা মেনে যাবে, তেমন হয়নি। কাজে এই যে একটা পার্টি এটা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেছিল, সেটাতে পার্টি হ্যাজ ফেইলড। এত কম সংখ্যক ভোটার উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো স্থানীয় নির্বাচনে হয়নি বলেও হতাশা এই বিশ্লেষকের। কারণ লোকাল একটা ইলেকশনে 30%, 34% ভোট পড়া, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, লোকাল বডি ইতিহাসে এরকম হয়নি। এমনকি দলের সমর্থকরাও গিয়ে ভোট দিছে বলে মনে হয় না। 30% তো শুধু দলের সমর্থক হতে পারে না, যেখানে তারা মেজরিটি বলে এত মেজরিটি পাচ্ছে। 30% কিভাবে একটা দলের সাপোর্টার হতে পারে? দলের সাপোর্টার মিনিমাম তো 40, 45, 50% হওয়ার কথা, তারাও যাচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে আনার দায় সরকারি দলের একার নয় বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া নষ্ট হয়ে যাওয়ায় বিএনপির ভোট বর্জনের কৌশল সঠিক।
দৃশ্যতে আমি যেটা দেখছি, তাদের যে ফিলোসফি বা তারা যেই পলিটিক্যাল লাইনে চলছে, তাতে আমি মনে হয় যেটা তারা একদিক থেকে সাকসেসফুল এই কারণে যে এত প্রলোভন এত কিছু পরেও কিন্তু দলটা ভাঙেনি। অপোজিশন একটা জিনিস তারা অ্যাচিভ করেছে, সেটা হচ্ছে তাদের পার্টি সুসংহত আছে, এটা যে কারণেই হোক। উপজেলা ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ শক্তিশালী ছিল বলে প্রশংসা করেন সাবেক এই নির্বাচন কমিশনার। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি। প্রকৃতির প্রতি গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা তিনি করেছেন সুনিপুণভাবে। তার শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। নানা কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা, দীর্ঘ জীবন প্রবাহে আর লেখনীতে তাই প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ও প্রকৃতি নিয়ে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির শুরু থেকে বৃক্ষ নানা দূষণ শোষণ করে বাঁচার রসদ নিয়ে আগলে রাখছে প্রাণীকুল। বৃক্ষের প্রতি তাই বৃক্ষপ্রেমীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। বৃক্ষের সুশীতল ছায়া শরীরে মেখে বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথও অর্ঘ্য অর্পণ করেছেন পূজারী হয়ে। সহনশীলতা, বিনয়ী, ত্যাগ, পরোপকারী বৃক্ষের বন্দনায় তিনি ছিলেন পঞ্চমুখ। বৃক্ষের মতো বহতা নদীর সঙ্গেও ছিল তার প্রাণের টান, গভীর বন্ধন। নদীর স্রোতের সঙ্গে একাত্ম হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্রোত। প্রকৃতি থেকেই পেয়েছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের রসদ। পদ্মার জলে বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ, পতিশ্বর, শাহজাদপুরের সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী, ছিন্নপত্র, ছোট গল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছিলেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে করেছিলেন আপনজন, বন্ধু এবং আত্মার আত্মীয়। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, রবীন্দ্র জয়ন্তী উদযাপনে বিশেষ আয়োজন, রবীন্দ্রনাথ ও প্রকৃতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্যতম অভিযুক্ত সানজিদুল ইসলাম ইমন সহ 6 জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অন্য 2 আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকী। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের 2 লাখ টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও 1 মাসের কারাভোগ করতে হবে। খালাস পাওয়া আসামিরা হলেন তারেক সাইদ মামুন, সেলিম খান, হারুন ও রশিদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী ও শীর্ষ সন্ত্রাসী আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। রায় ঘোষণার আগে ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামি আশিস রায় জামিনে থেকে হাজিরা দেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ। রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল এম.এ. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ। পীরগঞ্জ উপজেলার ফতেপুরে তার সমাধিতে শ্রদ্ধা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মজিব উদ্দিন,
উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত অংশীদার হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা দেখা করার পর মন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বুধবার রাতে 2 দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। মন্ত্রী জানিয়েছেন, ভারতীয় ট্রানজিট ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়ে তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায় এবং পিপল টু পিপল কন্ট্রাক্ট কানেক্টিভিটি যাতে আরও বৃদ্ধি পায়। এবং আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, সেটা অনেক দূর এগিয়েছে এবং বিশেষ করে নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা, ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে 4 লেন সড়ক দখল করে গড়ে উঠছে দোকানপাট। ফুটপাতের অস্থায়ী দোকানগুলো হয়ে গেছে স্থায়ী। অভিযোগ, দখল করা দোকানপাট থেকে মাসে চাঁদা উঠছে কোটি টাকার বেশি। আছে অ্যাডভান্স ও মাসিক ভাড়া। আলাউদ্দিন শিবদুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর চৌমোহনী, চৌরাস্তা ও বাংলা বাজারে যানজট দীর্ঘদিনের। প্রধান কারণ ফুটপাত ও সড়কে অস্থায়ী দোকান, সেই সাথে বাস ট্রাকের অবৈধ পার্কিং। ফুটপাথের দীর্ঘদিনের অস্থায়ী দোকান এখন রূপ নিয়েছে অনেকটা স্থায়ী অবকাঠামোতে। 18টি জেলার সাথে যোগাযোগের সড়কটি বাজারের রূপ নিয়েছে। ফুটপাত আগে দখল হয়ে গেছে, এখন মেইন রাস্তাও আমাদের দখল হয়ে গেছে। মাছ তরকারি বাজার খালি থাকে, বাজারগুলি রাস্তার উপরে, রাস্তার মেইন রোডে বসাতে সবাই অসুবিধা। একদিকে বাজার ফাঁকা হয়ে যাচ্ছে, অন্যদিকে জমজমাট ফুটপাত আর সড়কে ব্যবসা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। ফুটপাতে তো হাঁটতে পারতেছি না, রাস্তারও সাইড দিয়ে হাঁটতে পারতেছি না, আমাদের রাস্তার মাঝখানে গাড়ির সাথে জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হইতেছে। রাজনৈতিক নাম ভাঙিয়ে তারা সেখানে দোকান বসায়। ফুটপাত উচ্ছেদ করা কখনো সম্ভব হবে না যদি রাজনৈতিক এবং প্রশাসন উভয় একসাথে হয়ে যদি এটার বিরুদ্ধে যদি অ্যাকশনে না যায়। প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে বলছে স্থানীয় প্রশাসন। আমাদের কাছে যেহেতু কন্টিনিউয়াস এরকম তথ্য আসে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে কথা বলেছি। আমরা যদি পুলিশ সুপার মহোদয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ফোর্স এবং সাপোর্ট পাই, তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা প্রশাসন বড় ধরনের এই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। নোয়াখালীর চৌমোহনী, চৌরাস্তা ও বাংলা বাজারে ব্যবসায়ী আছেন হাজার খানেক। প্রতিদিন অন্তত 4টি গ্রুপ চাঁদা তোলে এসব ব্যবসায়ীদের কাছ থেকে। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজায় যুদ্ধ গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে ছাত্র জনতা। ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করে তারা ইসরায়েলকে সহায়তা দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও রাজনৈতিক সহায়তা দিয়ে অমানবিক আচরণ করছে যুক্তরাষ্ট্র। শাকির আদনানের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল। এমনকি ঈদের দিনও ফিলিস্তিনে মানুষ হত্যা থামেনি। ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে রাজধানীর গুলশানে সুবাস্তু টাওয়ারের সামনে সমবেত হন ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভকারীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাম সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেন। তবে মার্কিন দূতাবাস যাওয়ার আগেই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। মানুষের উপর এরকম গণহত্যা আমাদের কাম্য না। আমরা চাচ্ছি যে তাদের উপর এই গণহত্যা বন্ধ করা। এটা তো মদত দিয়ে রাখছে ইউএস এম্বাসি, আমরা চাচ্ছি যে তারা এটা বন্ধ করুক। তাদের অস্ত্র, তারপর তাদের সাথে যে সহমত, এইসব নিয়েই আপনারা তো বলার কিছু নেই। এখানে এক্সট্রা ভাবে সবাই সবকিছু জানে যে কিভাবে কাকে
সহায়তা করছে। দীর্ঘ 70 বছর ধরে ইসরায়েল যে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছে সেটা মার্কিন মদদে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশ্ব মানবতার কথা বলে আসছে প্রতিনিয়ত, কিন্তু সেই মানবতা প্যালেস্টাইন ইস্যুতে তাদের কোথায় যায়? ইসরায়েলি প্রশাসন আসলে এখন আর যুদ্ধবিরতি যেতে চায় না, তারা কিন্তু নানা নীতি নিয়ে এই হামলাটাকে জায়েজ করতে যাচ্ছে। প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিলে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1টার দিকে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিলেও গাজায় 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 55 জন নিহত ও 200 জন আহত হয়েছেন। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অব্যাহত হামলার মধ্যেই আল শিফা হাসপাতালে মিলেছে তৃতীয় গণকবরের সন্ধান। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলেও রাফায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রাফা ক্রসিং দখলে নেওয়ার পর থেকে ক্রমেই তীব্র হচ্ছে ইসরায়েলের হামলা। মঙ্গলবার রাফা সীমান্ত ক্রসিং দিয়ে শহরটিতে ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও ছিল এটি। এরই মধ্যে গাজার আল শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান মিলেছে। ওই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় 49 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে আল শিফা হাসপাতালে 2টি গণকবর, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে 3টি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে 1টি গণকবর পাওয়া গেছে। মোট 60টি গণকবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 520টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধ বন্ধ করতে বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফায় অগ্রসর হওয়ায় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। এর আগের অস্ত্রের চালান বন্ধের কারণ হিসেবেও ইসরায়েলি বাহিনীর রাফায় অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার হামাস মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়, কিন্তু এর পরপরই ইসরায়েল জানায় প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়েছে। তাই হামাস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলকে আর কোনো ছাড় দেয়া হবে না। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বরেন্দ্র অঞ্চলের জমিতে ব্রে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত বঙ্গবন্ধু ধান 100 সহ অন্যান্য জাতের ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এর মধ্যে জিঙ্ক সমৃদ্ধ সুগন্ধি ধানের চাল বিদেশে রপ্তানি করাও সম্ভব বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। এবারে প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে মেঘনা নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা সহ বহু স্থাপনা। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের কমপক্ষে 5,000 পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও 3,000 পরিবার। এলাকাবাসীর অভিযোগ, বারবার সহায়তা চেয়েও প্রশাসনের সাড়া না পাওয়ায় সর্বস্ব হারানোর সংখ্যা বাড়ছে। এবারে খেলার খবর। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়ে ওয়েম্বলির ফাইনালের টিকিট কেটেছে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল। শেষ করার আগে ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় এক পাইলট নিহত। যান্ত্রিক ত্রুটিতে আগুন ধরে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, হত্যার 25 বছর পর রায়। বাংলাদেশ থেকে এবছরের হজ ফ্লাইট শুরু। প্রথম দিন সরকারি ব্যবস্থাপনার 415 হজযাত্রী গেলেন জেদ্দায়।
গাজায় যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে ছাত্র জনতার বিক্ষোভ, অবিলম্বে ইসরায়েলে মার্কিন সহায়তা বন্ধের দাবি। এবং রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে ছিল প্রকৃতি, নানা কথামালায় কবিগুরু বলেছেন পরিবেশের কথা। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।